আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকে ক্লান্ত বিরক্ত হয়েছেন। আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম, শূন্য রেখা যেটা, সেখানে হলো ধান ক্ষেতের মধ্যে ভারত হলো পুশিং করতেছে বাংলাদেশে, এবং খুবই মানবতার জীবনযাপন করছে তারা। যেখানে হলো তারা বাংলাদেশিদের কাছে খাবার চাচ্ছে, কেউ পানি চাচ্ছে। তো সেখানে আমরা যেটা দেখেছি, বাংলাদেশ সরকারকে আমরা অনুরোধ জানাবো বা পরামর্শ দিব, বিজিবিকে শক্তিশালী করতে হবে। আমরা ইতিমধ্যেই দেখেছি আমাদের বিজিবিতে ড্রোন ডেপ্লয়মেন্ট হয়েছে, বিভিন্ন নতুন ভেহিকল পেট্রোল কার ডেপ্লয়মেন্ট করেছে সরকার। প্রায় 60,000 বিজিবি হলে বর্ডারে ডেপ্লয়মেন্ট হয়েছে। আমরা মনে করি সরকার আরও শক্তিশালী পদক্ষেপ নেবে, কারণ আমাদের বিজিবিকে যদি আমরা শক্তিশালী না করতে পারি তাহলে পুশিং রুখা আমাদের সম্ভব নয়। দ্বিতীয়ত যে বিষয়ে আমরা পুরো বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, সীমান্ত এলাকা আপনারা বাংলাদেশের পক্ষ থেকে একটা মানব প্রাচীর তৈরি করেন। এই মানব প্রাচীর ভেদ করে যাতে ওই পার থেকে কোনো সন্ত্রাসী, স্মাগলিং অথবা যারা চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস না করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যথাযথ ভূমিকা নেবেন এবং আমরা আশা করব সরকার এই বিষয়ে উদ্যোগ নেবে। তবে আমি যেটা দেখে এসেছি, সরকারের ভূমিকা সীমান্তে খুবই অপ্রতুল এবং সরকার সীমান্তে নজরদারির ক্ষেত্রে খুবই স্বল্প ভূমিকা পালন করছে। এবং এই ক্ষেত্রে 3 জন মন্ত্রী বক্তব্য দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন ওইখানে লেথাল উইপনে যে হত্যাকাণ্ড হয় এটা বর্ডার কিলিং না, কিন্তু উনি যে বক্তব্য দিয়েছেন এটা সত্য নয়, সেটা আমরা প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়ত শামা ওয়াইদ, উনি একজন প্রতিমন্ত্রী, উনি যে বক্তব্য দিয়েছেন যে সেই তাদেরকে 12টা চিঠি দেওয়া হয়েছে, তারা রেসপন্স করে নাই। তা আমরা মনে করব যে রেসপন্স যদি না করে তাহলে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরো একটু নতজানু থেকে সরে সঠিক পররাষ্ট্রনীতি নেওয়া, উদ্যোগ নেওয়া সরকারকে প্রয়োজন। ওই একটা চিঠিতে সাথে সাথে শেখ হাসিনাকে একটু ফেরত চাওয়া প্রয়োজন। লাস্ট যিনি ডক্টর জাহেদ একটি বক্তব্য দিয়েছেন, সেখানে উনি বলেছেন সীমান্ত হত্যা ভারতের আভ্যন্তরীণ বিষয়। আমরা সর্বত এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, কারণ আপনার সীমান্তে যখন উত্তেজনা হচ্ছে, সেখান থেকে অবৈধ বাংলাদেশি বলে আমাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে বক্তব্য দিয়েছেন এটা শুধু ভারতের আভ্যন্তরীণ বিষয় নয়, এখানে বাংলাদেশের মানুষের জীবন সংগ্রাম, বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত রয়েছে। আমরা সরকারকে বলবো দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য, এবং 32টা জেলা ইনশাআল্লাহ একযোগে পুরো বাংলাদেশের সীমান্তে আমরা প্রতিবাদ সমাবেশ করব, মানব প্রাচীর তৈরি করব। বাংলাদেশ আবার দেখিয়ে দিবে 71 সালে যেভাবে হলো আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, তেমনিভাবে এই সময়ে যদি কোনো রাষ্ট্র, সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, আমরা হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের সীমান্ত রক্ষা করব। সীমান্তে যদি কাউকে যদি আপনি ঠেকাতে চান, এটার জন্য আইনে আছে, উনিও সেটা জানেন, এটা আমরা বিশ্বাস করতে চাই। সীমান্তে কেউ যদি অপরাধও করে থাকে, সে অপরাধ দমনেরও পদ্ধতি আছে। একটা তো আমি বলেছি, ভারতের সংবিধান, বাংলাদেশের সংবিধানের কথা উনি অস্বীকার করবেন কিনা আমি জানি না, তবে সংবিধানের ওনারা অনেক বেশি অভিজ্ঞ, প্রায় সময় সব কিছুতে সংবিধান নিয়ে আসেন। তো এই জায়গায় সংবিধানের ধারাটা ভুলে গিয়েছেন কিনা, নাকি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বলেছেন, এটা একটা প্রশ্ন থেকে গেল। তবে নিয়ম অনুযায়ী কোনো নাগরিককে, কোনো দেশের মানুষকে সরাসরি বর্ডারে গুলি করে হত্যার বিধান নেই। সেখানে কে আছে? বিধানটা হচ্ছে গ্রেফতার করতে পারবে, ভয় দেখানোর জন্য ফাঁকা আওয়াজ করতে পারবে, কিন্তু মরণঘাতী অস্ত্র, সরাসরি আঘাত, গুলি করে হত্যা, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একই সাথে আমরা বলতে চাই এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম আঘাত। সেই ধরনের মানবাধিকার বিরোধী একটি কাজকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটি কাজকে সমর্থন যোগাতে পারে এমন একটি বক্তব্য দেয়া আমাদের অতীতের জাতীয় পলিসি এবং নীতির সাথে সংঘর্ষ। আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত যারাই যে জায়গায় আছেন, ওনাদের সংবিধানের বিরুদ্ধে, বাংলাদেশের অতি নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে
ভিন দেশের স্বার্থ চরিতার্থের অবচেষ্টা না চালায়। সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতীয় বিএসএফ আরো বেশি উৎসাহিত হবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি বৃদ্ধি করবে। সেই জায়গায় জনগণ অবশ্যই এর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থানে পৌঁছতে বাধ্য হবে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতার সহমত রক্ষার জন্য আপোষহীন ছিলাম, থাকব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা এই পশ্চিমের চেষ্টা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকারের ভূমিকা আরো কার্যকর হোক, আন্তরিকভাবে ভূমিকা রাখুক। জনগণের দায়িত্ব যেহেতু সরকারের, রাষ্ট্রের পক্ষে সরকার এই কাজগুলো করে, সেই কাজটা যাতে সরকার কোনো ধরনের উদাসীনতা অবহেলার পরিচয় না নেয়। সেকেন্ডলি, সীমান্ত হত্যার যে রিপোর্ট আমরা আপনাদের সামনে বললাম, পিউসিনের কথা যে বললাম, দেশে আভ্যন্তরীণ নিরাপত্তার অবস্থা খুব ভয়াবহ, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি আপনাদের সামনে দেশের যে 3 মাস বা 100 দিনের দেশ জুড়ে যে ঘটনাগুলি, তার একটা খণ্ড চিত্র দিতে চাই। নাম্বার 1, সারা দেশে মোট ফৌজদারি মামলা হয়েছে 51,486টি 3 মাস। সেখানে দেখা যাচ্ছে ক্রমশ এর পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে ধারাবাহিকভাবে। যেমন মে মাসে 1 লাফে ফেব্রুয়ারির তুলনায় এখানে মামলার সংখ্যা 54.13% বেড়েছে, অর্থাৎ 11,775 ছিল ফেব্রুয়ারিতে, এপ্রিলে এসে 18,150। তাহলে অপরাধজনিত এই মামলা 3 মাসে হত্যাকাণ্ড ঘটেছে 915টি। তার মধ্যে অত্যন্ত বেদনাদায়ক লোমহর্ষক ঘটনা যে কয়টি আছে আপনারা জানেন। এই যে আমাদের একজন নারী শিশু রামেসা, তার হত্যাকাণ্ড আলোচিত। গাজীপুরে একই পরিবারে 5 জন। তারপরে এভাবে অনেকগুলো ঘটনা ঘটেছে। এগুলো হলো সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ঘটনাবলী। বোম, খুন, সেখানে চুরি আছে, ডাকাতি আছে, নানা ধরনের ঘটনা। এমনকি আগের কায়দায় সেফ কাস্টোডিওতে হত্যাকাণ্ডের ঘটনা আছে, পুলিশের কাস্টোডিও। 100 দিনের যদি দলীয় সহিংসতা বলি, বিএনপি দল হিসাবে 852টি সহিংস ঘটনা ঘটিয়েছে। সেখানে 100 দিনে বিএনপির হাতে খুন হয়েছে 41 জন। দলীয় কর্মী হিসেবে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে, 41টি মানুষকে খুন করেছে। তার মধ্যে আপনার বিএনপি নিজের দলের কর্মী নিজেরা খুন করেছে 18 জন, 12 জন মূল দলের, 3 জন যুব দলের, ছাত্র দলের 3 জন, মোটাটাই। সাধারণ মানুষ 19 জন, জামাত ইসলামীর আছে 4 জন। আমাদেরও 4 জনকে বিএনপি খুন করেছে। দর্শন, নারী নির্যাতন।